ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের লেসনে। আজকে আমরা চাকরির পরীক্ষায় বারবার আসে এমন 20টা অঙ্ক করব, যে অঙ্কগুলো করলে আপনাদের কমন পাওয়ার চান্স অনেক বেশি বেড়ে যাবে। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা মাস্ট বি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে দেন। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোট 13টা টপিক রয়েছে। অনুপাত, সমানুপাত, শতকরা, লসাগু, গসাগু, ধারা, লাভ, ক্ষতি, ঐকিক নিয়ম, এইভাবে মোট 13টা টপিক রয়েছে এবং এই 13টা টপিক থেকে আজকে আমরা 20টা অঙ্ক করব। একসাথে একটা টপিকের অনেকগুলো অঙ্ক না করে আপনারা ভিন্ন ভিন্ন টপিক থেকে যদি অঙ্কগুলো প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনাদের প্রস্তুতিটা 100তে 100 হয়ে যাবে। ওকে, তো এই ভিডিও সিরিজগুলো আমি ধারাবাহিকভাবে আপলোড করছি, অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন। তো দেখেন, আমি অঙ্কটা শুরু করছি প্রথমে অনুপাত সমানুপাতের একটা অঙ্ক দিয়ে। 60 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত 3:7। ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত 3:7 হবে? প্রথমে বলা হচ্ছে 7:3 এবং পরে বলা হচ্ছে 3:7 হবে। আমি কিন্তু অনেকবার এই অঙ্কটা করে দিয়েছি, তো আজকে আরও একবার করে দিচ্ছি, কেননা এই অঙ্কটাই অসংখ্যবার আসে এবং হতে পারে আপনাদের সামনের পরীক্ষাতে এই অঙ্কটা কিন্তু চলে আসতে পারে। তো খেয়াল করেন, একটা সূত্র মানে সুপার শর্টকাট একটা সূত্র আমরা মনে রাখবো। সেটা হচ্ছে এই ধরনের অঙ্ক করার জন্য উপরে আমরা দিব মোট মিশ্রণ, নিচে দিব আমরা মিশ্রণের ছোট অনুপাত। আমি লিখেই দিচ্ছি মিশ্রণের ছোট অনুপাত, আপনারা লিখে রাখতে পারেন সূত্রটা, গুণন দিব আমরা অনুপাতের পার্থক্য। কি বললাম? অনুপাতের হচ্ছে পার্থক্য দিয়ে আমরা গুণ দিব। তাহলে সূত্রটা যদি আমরা প্রয়োগ করে দেই তাহলে কি হবে বলেন তো দেখি। এখানে মোট মিশ্রণ কত? 60 লিটার, তাহলে মোট মিশ্রণ হচ্ছে 60 লিটার। মিশ্রণের ছোট অনুপাত কত? ছোট অনুপাতটা হচ্ছে 3। এখানে দেখেন 7:3, এখানে 3:7। এই দুটোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কত? 3, তাহলে 3 দ্বারা ভাগ। গুণন অনুপাতের পার্থক্য। আচ্ছা বলেন তো 7 থেকে 3 বিয়োগ করলে কত থাকে, বা 3 থেকে 7 বিয়োগ করলে কত থাকে? 4। তার মানে অনুপাতের পার্থক্য 4, তবে পজিটিভ মান নিতে হবে। আমরা যদি এবার কাটাকাটি করি, 3 20 60, 20 20 দিয়ে যদি 4কে গুণ করি, 4 20 কত হয়? 80। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে খ। এবার দেখেন, আপনারা এই যে সূত্রটা, শর্টকাট মেথডের এই সূত্রটা আপনারা শিখলেন, এটা কিন্তু সুপার শর্টকাট মেথড। এই সূত্রটা অঙ্ক পড়া মাত্রই আপনারা প্রয়োগ করে দিবেন। কিভাবে, কখন বুঝবেন যে এই সূত্রটা প্রয়োগ হবে? যখন দেখবেন যে অনুপাতটা এখানে দেওয়া আছে ওই অনুপাতটা রিভার্স হয়ে বা বিপরীত হয়ে পরের অনুপাতটা হয়েছে, তখন কিন্তু এই সূত্রটা প্রযোজ্য হবে। আদারওয়াইজ কিন্তু আপনারা এই সূত্রটা প্রযোজ্য করবেন না বা এই সূত্রটা প্রয়োগ করবেন না। এই জন্য আমি কিন্তু একেবারে স্পেসিফিকভাবে বলে দিচ্ছি, যখন দেখবেন ধরেন এখানে রয়েছে 4:1 আর পরে রয়েছে 1:4 হবে, সেক্ষেত্রে কি মেশাতে বলে বলুক, যদি এরকম রিভার্স হয়ে যায় অনুপাতটা, তাহলে কিন্তু আপনারা এই সূত্র প্রয়োগ করে দিবেন। তাহলে কি হবে? 60 লিটার, পরীক্ষার হলে করবেন 60 লিটার, ছোটটা দিয়ে ভাগ, তাহলে 3 20 60 20, আর পার্থক্য হচ্ছে 4 4 20 80। তাহলে 5 সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনাদের উত্তরটা চলে আসবে। ঠিক আছে, এরপর আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। 2 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না? তো নিঃসন্দেহে এ ধরনের অঙ্ক চাকরির পরীক্ষায় বেশিবার আসে এবং আমি অসংখ্যবার করেও দিয়েছি, আরও একবার করে দিচ্ছি আপনাদের। একটু মনোযোগ সহকারে দেখেন, যারা ইতিপূর্বে বুঝতে পারেননি তারা অঙ্কটা আরেকবার দেখেন। যদি এখানে বলা হয় বৃদ্ধি পেয়েছে, তাহলে মনে রাখবেন কততে কত বৃদ্ধি পেয়েছে? ছিল 100, হয়েছে মানে 25 বৃদ্ধি পেয়েছে, তার মানে 100তে 25 বেড়েছে। যেহেতু বৃদ্ধি, তাহলে মনে করবেন যে এটা হচ্ছে প্লাস। তাহলে আমরা কি করব? আমরা এই 100 আর 25 এ দুটো নিয়ে কাজ। 100 আর 25 নিচে আমরা যোগ করে দেব, যেহেতু বৃদ্ধি, ওই 100 আর 25 আমরা উপরে গুণ করে দেব, তাহলে 100 গুণন হচ্ছে 25। এইভাবে আমরা উত্তরটা মুহূর্তের মধ্যেই বের করে ফেলতে পারবো। তাহলে ইকুয়াল 100 আর 25 যোগ করলে কত হয়? 125, তার উপরে কত হয়? 100 গুণন 25, যা আছে তাই রাখলাম। যদি আমরা কাটাকাটি করি, 5 25 125, আর 5 দিয়ে যদি এটাকে কাটি, 5 20 100, তাহলে ইকুয়াল কত শতাংশ উত্তর? 20% হচ্ছে আমাদের এই অঙ্কটার অ্যান্সার। তার মানে খ নম্বর অ্যান্সারটা এক্ষেত্রে রাইট। এরপর আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন, লসাগু গসাগু সম্পর্কিত একটা অঙ্ক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক। বলা হচ্ছে দুটি সংখ্যার গসাগু 11 এবং লসাগু 7700। একটি সংখ্যা 275 হলে অপর সংখ্যাটি কত? আমি যখন অঙ্ক করাবো, যখন কাটাকাটি করব, সেই জিনিসগুলো আপনারা কিন্তু খুবই মনোযোগ সহকারে এবং ভালোভাবে খেয়াল করবেন, যেন কোথাও ভুল না হয়ে যায়।
ভুল হলে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ওকে, তো দেখেন দুটি সংখ্যার গসাগু 11, লসাগু 7700। একটি সংখ্যা 275 হলে অপর সংখ্যাটি কত? তো লসাগু গসাগু সম্পর্কিত আমরা সূত্র জানি। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে যে একটি সংখ্যা গুণন অপর সংখ্যা ইকুয়াল লসাগু গুণন হচ্ছে গসাগু। এটা আপনাদের মনে রাখতে হবে, খুবই ভালোভাবে আপনাদের এই সূত্রটা মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে কি হবে? এখানে একটি সংখ্যা কত বলা আছে? 275। তাহলে একটি সংখ্যার জায়গায় 275, আর অপর সংখ্যা বের করতে হবে আমাদের, তাই না? তাহলে ইকুয়াল লসাগুও দেওয়া আছে, গসাগুও দেওয়া আছে। তাহলে আমরা কি করব? আমরা লিখব বা একটি সংখ্যা দেওয়া আছে 275, আমরা বসাই দিলাম 275, গুণন অপর সংখ্যা বের করতে হবে, অপর সংখ্যাকে রাখলাম। লসাগু কত? লসাগু হচ্ছে 7700, তাহলে 7700 বসাই দিলাম। গুণন গসাগু হচ্ছে 11 বসাই দিলাম। তাহলে বা অপর সংখ্যা ইকুয়াল আমরা কি বলতে পারি? 7700 উপরে গুণন হচ্ছে 11 ভাগ কত? ভাগ হচ্ছে 275। এখন যদি 11 দিয়ে 275কে কাটি, দেখি কাটা যায় কিনা। 11 দুগুণ 22, 23 24 25 26 27 থাকে 5 55, তাহলে 5 11 55। এবার 25 দিয়ে এটাকে কাটা যায় কিনা আমরা একটু দেখি। তাহলে আমরা যদি কাটার চেষ্টা করি, আচ্ছা 5 দিয়ে কাটি, 5 5 25, তাহলে 5 দিয়ে কাটা সহজ হবে। 5 1 5, থাকলো 2 27, 5 5 25, থাকলো 2 20, 4 5 20 আর 0। আবার 5 দিয়ে যদি এটাকে কাটি, 3 5 15, 0 আর 5 8 40, তাহলে 300 কত? 300 হচ্ছে 8। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে 308। এই হচ্ছে অঙ্কটার অ্যান্সার। ঠিক আছে, এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। 4 নম্বর অঙ্কটা দেখেন, এটা কিন্তু ধারার একটা অঙ্ক। বলা হচ্ছে 1 1 2 3 5 8 13 21 ধারার দশম পদ কোনটি? এই ধরনের ধারাকে বলা হয় ফিবোনাচ্চি ধারা। তো যাই হোক, এই নাম সম্পর্কে, ফিবোনাচ্চি সম্পর্কে ধারণা আপনাদের না থাকলেও চলবে, কিন্তু কিভাবে হচ্ছে সেটা আপনারা একটু খেয়াল করেন। এটি বিসিএস পরীক্ষার একটা প্রশ্ন। দেখেন, পূর্ববর্তী দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটা। 1 আর 1 2, 2 আর 1 3, 3 আর 2 5, 5 আর 3 8, 8 আর 5 13, এভাবে 13 আর 8 21। তাহলে বলেন তো দেখি, আমরা যদি ধারাটা দেখি, তাহলে দশম পদ যেহেতু চেয়েছে, তাহলে পদ নাম্বার 1 2 3 4 5 6 7 8, এরপরে 9 নম্বর পদ বের করতে হবে এবং 10 নম্বর পদ বের করে, এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি যে 21 আর 13 কত হয়। 21 আর 13 হয় কিন্তু আমাদের 34। এবার 34 আর 21 কত হয়? 4 আর 1 5 আর 3 আর 2 5, তাহলে কত হচ্ছে বলেন তো দেখি? 55। তার মানে ধারাটার এই পরম্পরায় দশম পদ হচ্ছে আমাদের 55 বা হচ্ছে 55। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এই প্রশ্নটার অ্যান্সার। তো এই পর্যায়ে আমি একটু বলি, আপনারা যারা আমার কাছে পেইড ব্যাচে পড়তে চান, তারা অবশ্যই 01642702760 এই নাম্বারে যোগাযোগ করেন। এবং এই মুহূর্তে বেশ কয়েকটা ব্যাচ চলছে, সর্বশেষ ব্যাচেই আমি আপনাকে ইনক্লুড করে নিব। মাত্র 510 টাকা এন্ট্রি ফি দিয়ে আপনারা সে ব্যাচে জয়েন করে ফেলতে পারেন। ঠিক আছে, এরপর আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটাও আমি কিন্তু অনেকবার আপনাদের করে দিয়েছি, আরও একবার করে দিচ্ছি। টাকায় 3টি করে লেবু কিনে টাকায় 2টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? 50%, 20%, 30%, 33%। সম্ভাব্য 4টা উত্তর রয়েছে। আপনাদের অনেকেরই হয়তো এই অঙ্কের উত্তর মুখস্থই হয়ে গিয়েছে যে কত হবে। তো তারপরেও আমি আরেকবার রিকল করার চেষ্টা করি আপনাদেরকে। মনে রাখবেন যে টাকায় 3টা আর টাকায় 2টা, তার মানে টাকায় 3টা ক্রয় করেছে, যেহেতু কিনে বলেছে ক্রয়, আর টাকায় 2টি বিক্রি বলেছে, তার মানে এটা হচ্ছে বিক্রয়। তার মানে টাকায় 3টি কিনে টাকায় 2টি বিক্রয় করার অর্থ কি? অবশ্যই লাভ হয়েছে। সরি, একটু প্রবলেম হয়ে গিয়েছিল। তাহলে কি হচ্ছে এখানে? আমরা বুঝতে পারতেছি যে আমাদের লাভ হয়েছে। লাভ মানে কি? লাভ মানে আমরা সূত্র প্রয়োগ করব, ক্রয় মাইনাস বিক্রয় ভাগ বিক্রয় গুণন হচ্ছে 100। তাহলে ক্রয় কত? টাকায় কয়টা? 3টা, তার মানে টাকায় 3টা ক্রয়, মাইনাস বিক্রয় কত? টাকায় 2টা, তাহলে 2টা বিক্রয়, ভাগ বিক্রয় মানে কত? 2, গুণন কত? 100। এই সূত্র আমরা প্রয়োগ করে দিব যখন টাকার ফিগার দুটো সেম থাকবে। এখানেও টাকায়, এখানেও টাকায়। এমন হতে পারে যেখানে 100 টাকায়, এখানেও 100 টাকায়। যদি সেম থাকে তাহলে আমরা বিয়োগ করে দিয়ে ভাগ করে দিলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে উপরে 1, তার নিচে 2, গুণন কত? 100। কাটাকাটি যদি করি, 50 দুগুণ 100, তাহলে 50 আর 1 গুণ করলে 50 একে 50, তার মানে 50% হচ্ছে আমাদের অ্যান্সার। অর্থাৎ ক নম্বর অ্যান্সারটা এক্ষেত্রে রাইট। এরপরে আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এবং অনেক সহজ একটা অঙ্ক, এবং এটা বারবার আসে বিভিন্ন চাকরির পরীক্ষায়।
বলা হচ্ছে ক ও খ একত্রে একটি কাজ 12 দিনে করতে পারে, ক একা কাজটি 20 দিনে করতে পারে, খ একা কাজটি কত দিনে করতে পারবে? 25 দিন, 30 দিন, 35 দিন নাকি 40 দিন? তো আমরা যদি এই ধরনের অঙ্ক করতে চাই তাহলে আমরা দেখব যে ক ও খ একত্রে করতে পারে কত দিনে? 12 দিনে। তাহলে 12 দিন মানে 1/12 আমরা লিখব। লেখার পরে ক একা করতে পারে কয় দিনে? 20 দিনে। তার মানে 1/20 আমরা লিখব। এবার বলেছে খ একা কত দিনে করতে পারবে? তার মানে খ একা করতে পারবে, এই দুটো যদি মাইনাস করে দিই তাহলে খ এর কাজ বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 12 আর 20 লসাগু কত? আমরা একটু লসাগু করে নেই এই সাইডে। তাহলে 2 6 দুগুণ 12 আর 10 দুগুণ 20, আবার 2 দিয়ে যায়, 3 দুগুণ 6, 5 দুগুণ 10, তাহলে 3 5 15, 15 দুগুণ 30, 30 দুগুণ 60, তার মানে লসাগু হচ্ছে 60। তাহলে 5 12 60 উপরে 5 মাইনাস 3 20 60 উপরে 3, তাহলে কি হচ্ছে? উপরে 2 তার নিচে 60। আমরা বলেছি যে শুরুতে যেহেতু আমরা ধরেছি এই যে 12 ছিল 1/12, আবার 20 ছিল 1/20, তাই ফাইনালি যে অ্যান্সারটা হবে সেটাকে আমাদের উল্টায় দিতে হবে। তাহলে উপরে 60 তার নিচে কত? 2। আমরা যদি কাটাকাটি করি 30 দুগুণ 60, তার মানে কত দিনে? 30 দিনে। এইভাবে যদি আমরা করতে পারি তাহলে সবচেয়ে দ্রুত এই ধরনের অঙ্ক সলিউশন হয়ে যাবে। ঠিক আছে, এরপর আমরা 7 নম্বরে চলে যাচ্ছি। 7 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে 8, 12, 18 নাকি 140? সম্ভাব্য 4টা উত্তর দেয়া রয়েছে। তাহলে এই অঙ্কটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের মৌলিক সংখ্যা সম্পর্কিত একটা ভালো ধারণা কিন্তু রাখতে হবে। খেয়াল করেন যে মৌলিক সংখ্যা কি? যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে বলা হয় মৌলিক সংখ্যা। এবং আমরা জানি 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে মোট 25টা। তাহলে এখানে যেহেতু বলা হচ্ছে যে 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত হবে সেটা আমাদের কিন্তু বের করতে বলেছে। তাহলে আমরা কি করব বলেন তো দেখি। আমরা যেটা করব সেটা হচ্ছে 60 থেকে বড় মৌলিক সংখ্যা কত আছে সেটা ফাইন্ড আউট করব। তাহলে রয়েছে 61, এবং 80 এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা কত আছে? আমরা যদি মৌলিক সংখ্যার চারটা একটু খেয়াল করার চেষ্টা করি, 2 3 5 7, 11 13 17 19, একটু রিভিশন হয়ে যাচ্ছে আপনাদের। এরপরে রয়েছে 23 29, এরপর রয়েছে 31 37, এরপর 41 43 47, এরপর রয়েছে 53 59, 61 67, 71 73 79, এরপরে রয়েছে 83 89 এবং 97। এই মোট হচ্ছে 25টা। দেখেন 4টা 4টা 8টা, 2টা 10টা, 2টা 12টা, 8 3 15টা, 16 17টা, 18 19টা, 20 21 22টা, 23 24টা, আর এটা একটা 25টা। তাহলে মৌলিক সংখ্যার লিস্টটা আমি আপনাদের দিয়ে দিলাম। এবার এই ধরনের যেমনই প্রশ্ন আসুক না কেন আপনারা কিন্তু করতে পারবেন। তার মানে দেখেন তাহলে 80 এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা কত আছে? এই যে 79 রয়েছে, এই যে 79। তাহলে এই দুটো যদি আবার আমরা বিয়োগ করি, যেহেতু বলছে অন্তর কত হবে, অন্তর মানে তো বিয়োগ, তার মানে 79 থেকে যদি আমি 61 বাদ দেই তাহলে 9 আর নিচে 1, তাহলে রয়েছে 8, তাহলে রয়েছে 7 থেকে 6 বাদ দিলে 1 থাকলো, তাই না? তার মানে 18 বা 18 হচ্ছে আমাদের এই প্রশ্নটার অ্যান্সার। তো ঠিক আছে, এই হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা সম্পর্কিত প্রশ্ন। এবং এই যে বিষয়গুলো আমি আলোচনা করে দিলাম এখান থেকে কিন্তু আপনারা অনেক প্রশ্ন কমন পেয়ে যাবেন যদি এই সংখ্যাগুলো মুখস্থ রাখেন। তো একেবারেই ধারাবাহিকভাবে সংখ্যাগুলো মুখস্থ করবেন। যদি 5-7 মিনিট সময় লাগে তাহলে লাগুক, কোনো সমস্যা নেই, আপনারা মুখস্থ করে ফেলেন এবং মধ্যে মধ্যে এই জিনিসগুলো লিখে প্র্যাকটিস করবেন। তা না হলে কিন্তু মনে থাকবে না। ঠিক আছে, এরপর যে আমি একটু বলি, যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন এই মুহূর্তে অবশ্যই ফলো দিয়ে দেবেন। ওকে, আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এই অঙ্কটা খেয়াল করেন, বলা হচ্ছে 1 + 2 + 3 + 4 + +99 = কত? ওকে, তো এই অঙ্কটা যদি আমরা করতে চাই তাহলে খেয়াল করেন এখানে সম্ভাব্য 4টা উত্তর রয়েছে। আমরা সুপার শর্টকাট মেথড প্রয়োগ করতে পারি এই অঙ্কটা করার ক্ষেত্রে। সেটা কি? সেটা হচ্ছে যদি সংখ্যাগুলো ধারাবাহিকভাবে থাকে, 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4 এবং সবশেষে যদি একটা সংখ্যা থাকে এবং এই সংখ্যাগুলোর যোগফল যদি জানতে চায়, তাহলে আপনারা শুরুতে কি করবেন? আপনারা শেষের সংখ্যাটা আগে লিখে ফেলবেন। লিখে ফেললেন, লেখার পরে এর সাথে গুণ করবেন জাস্ট প্রথম সংখ্যা আর শেষ সংখ্যার যোগফলের অর্ধেক। তাহলে প্রথম সংখ্যাটা 1, শেষ সংখ্যাটা 99, 99 আর 1 হচ্ছে 100, 100কে 2 দিয়ে ভাগ করলে 50। তাহলে এই দুটো যদি আপনারা গুণ করতে পারেন মুহূর্তের মধ্যে অ্যান্সার চলে আসবে। আমি আবার বলছি, শেষের সংখ্যাটা আপনারা বসাবেন, বসানোর পরে শেষ আর প্রথমটা যোগ করে 2 দিয়ে ভাগ করে বসাবেন। বসালে উত্তর যা হবে সেটাই হবে আমাদের মানে কাঙ্ক্ষিত ফলাফল। ঠিক আছে, তাহলে দেখেন আমি একটু গুণ করে দিচ্ছি আপনাদের। তাহলে আমরা গুণ করলে 0 0 দিয়ে দিলাম,
5 9 45 5 হাতে কত 4, 5 9 45 আর 4 49, তার মানে 4950 হচ্ছে আমাদের এই অঙ্কটার উত্তর। তার মানে উত্তরটা হচ্ছে ঘ নম্বর রাইট। ওকে, তো আমি এই অঙ্কগুলো করছি, আমি কিন্তু প্রুফ রিডিং করিনি। আমার এই যে শীটটা রয়েছে সেই শীটটা আপনারা অবশ্যই ভালো করে খেয়াল করবেন যে কোথাও যোগ বিয়োগ গুণ ভাগে সমস্যা হচ্ছে কিনা। তবে প্রসেসে কিন্তু কোনো সমস্যা নেই। এই যে বললাম শেষ সংখ্যাটা বসাবেন, শেষ আর প্রথমটা যোগ করে 2 দিয়ে ভাগ করে বসাবেন, এতে কোনো ভুল নেই। তবে ক্যালকুলেশন করতে গিয়ে যোগ বিয়োগ গুণ ভাগে হয়তো অনেক সময় ভুল হয়ে যেতে পারে। আমি খুবই সতর্কতা অবলম্বন করি যেন ভুল না থাকে। তারপরেও যদি ভুল থেকে যায় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবেন। ওকে, এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে x + y = 12 এবং x - y = 2 হলে xy এর মান কত। ওকে, তো কি বলা হচ্ছে যে এখানে x + y = 12 দেওয়া আছে এবং x - y = 2 দেওয়া হচ্ছে। আচ্ছা, তাহলে xy এর মান কত হবে আমাদের বের করতে বলেছে। 35 নাকি 140, 70 নাকি 144, সম্ভাব্য 4টা অপশন কিন্তু এখানে রয়েছে। তো আমরা যদি এই ধরনের অঙ্ক করতে চাই তাহলে নর্মালি গতানুগতিক নিয়মেও করতে পারি, আবার সুপার শর্টকাট মেথডেও প্রয়োগ করতে পারি। যদি আমরা সুপার শর্টকাট মেথড প্রয়োগ করি তাহলে কিভাবে হবে দেখেন, যেটা হবে সেটা হচ্ছে যে যোগফল এবং বিয়োগফল যদি এই দুটো জিনিস দেওয়া থাকে তাহলে আমরা বড় সংখ্যা অর্থাৎ x এর মান এবং y এর মান অনায়াসেই বের করে ফেলতে পারি। সেটা কিভাবে, এই দুটো সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করলে x এর মান বের হবে, আবার এই দুটো সংখ্যা বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে y এর মান বের হবে। তাহলে 12 আর 2 14, 14কে 2 দিয়ে ভাগ করলে 7, আর 12 থেকে 2 গেলে 10, 10কে 2 দিয়ে ভাগ করলে 5, তার মানে x এর মান 7, y এর মান 5। তাহলে এই দুটো এবার কি করতে হবে, গুণ। তাহলে 5 সাথে কত হয়, 5 সাথে 35, তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা রাইট। ওকে, এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। 10 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে 10 ও 5 কিলোমিটার, নদীপথে 45 কিলোমিটার দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে। আমি যখন নৌকা ও স্রোতের অঙ্ক করিয়েছি এই অঙ্কটা কিন্তু বেশ কয়েকবার করে দিয়েছি, মিনিমাম 4 থেকে 5 বার। তো তারপরেও আরও একবার আপনারা এই অঙ্কটা দেখেন আমরা কিভাবে এই অঙ্কটা সলিউশন করব। আচ্ছা বলেন তো দেখি কি বলা হচ্ছে অঙ্কটাতে। আমাদের অঙ্কটাতে কিন্তু বলা হচ্ছে যে নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় 10 ও 5 কিলোমিটার। তার মানে আমরা যদি নৌকার বেগ এবং স্রোতের বেগ এখানে লিখি তো আমি লিখলাম এখানে নৌকা, আর এর পাশে আমি লিখলাম স্রোত। যেহেতু স্রোতটা দুই দিকেই কাজ করে তার মানে একবার অনুকূলে স্রোত একবার প্রতিকূলে স্রোত। আচ্ছা বলেন তো দেখি স্রোতটা যদি নৌকাকে হেল্প করে মানে প্লাস করে তাহলে অনুকূল হয় কিনা, নিশ্চয়ই হয়। আর এই স্রোতটা যদি নৌকাকে বাধা প্রদান করে মানে মাইনাস করে তাহলে প্রতিকূল হয় কিনা। নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন যে এখানে মোট 5টা জিনিস, একটা হচ্ছে নৌকা, একটা হচ্ছে অনুকূল, একটা হচ্ছে প্রতিকূল, একটা হচ্ছে প্লাস স্রোত, একটা মাইনাস স্রোত। ঠিক আছে, তাহলে কি বলা হচ্ছে নৌকার গতিবেগ ঘন্টায় 10 কিলোমিটার, তাহলে নৌকার গতিবেগ ঘন্টায় 10 কিলোমিটার, তার মানে আমরা বলতে পারি 10 কিলোমিটার পার আওয়ার। এবার স্রোতের বেগ ঘন্টায় 5 কিলোমিটার, তার মানে এই স্রোতের বেগটা ঘন্টায় হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এই দুটো দেওয়া আছে। এবার বলেছে নদী পথে 45 কিলোমিটার দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে। তার মানে আমি যদি ধরি যে 45 কিলোমিটার যে রাস্তাটা রয়েছে, ধরেন এখান থেকে এই পর্যন্ত এই রাস্তাটা 45 কিলোমিটার এই রাস্তা, তাহলে একবার এই রাস্তাটা যেতে হবে, আবার এই রাস্তাটা কিন্তু আবার ফেরত আসতে হবে। তার মানে যাওয়া এবং আসা দুইবারে কত ঘন্টা সময় লাগবে, মানে কত আওয়ার সময় লাগবে সেটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে এবার আমরা যদি অঙ্কটা করি তাহলে বলেন তো দেখি, স্রোতের বেগ যেহেতু 5 কিলোমিটার আর নৌকা যেহেতু 10 কিলোমিটার, তাহলে অনুকূলে যখন চলবে 10 আর 5 15 কিলোমিটার প্রতি ঘন্টা হবে কিনা, নিশ্চিত হবে যেহেতু স্রোতটা হেল্প করেছে। এবার যখন প্রতিকূলে চলবে, যেহেতু স্রোতের বেগ এখানে 5 কিলোমিটার, তার মানে যেহেতু এটা হচ্ছে -5 আর এটা যেহেতু +5 ছিল, তাহলে 10 থেকে 5 বাদ দিলে কত হবে, 5 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে প্রতি ঘন্টায় কার্যকরী বেগ প্রতিকূলে, তাই না। এবার আসেন, যখন আমি যাচ্ছি তো ধরে নিলাম আমি অনুকূলে যাচ্ছি, তাহলে অনুকূলে কার্যকরী বেগ 15 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে আমি 45 কিলোমিটার রাস্তা যাইতে কয় ঘন্টা সময় নেব, 3 ঘন্টা। এবার যখন আমি প্রতিকূলে ফেরত আসতেছি তাহলে প্রতি ঘন্টায় কার্যকরী বেগ 5 কিলোমিটার, তাহলে 45 কিলোমিটার রাস্তা আমি ফেরত আসবো 5 নং 45, তার মানে 9 ঘন্টায়। তাহলে 9 আর 3 মোট 12 ঘন্টা সময় লাগবে আমার এই যাত্রাটা কমপ্লিট করতে। তার মানে খ নম্বর অ্যান্সারটা এক্ষেত্রে রাইট। তো দেখেন, যদি বুঝে থাকেন তাহলে কেবল আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন, আমাকে নক দিবেন 01642702760। আমি যতটুকু জানি ম্যাথমেটিক্স সম্পর্কে দীর্ঘ 12-13 বছরের পড়ানোর অভিজ্ঞতা থেকে যতটুকু সঞ্চয় করেছি আমি পুরোটাই আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করি এবং খুবই আন্তরিকতার সহিত আমি আপনাদেরকে পড়াই।
মাত্র 510 টাকা ব্যয় করে আপনারা আমার কাছে কোর্সে জয়েন করতে পারেন। এই নম্বরে হোয়াটসঅ্যাপও খোলা রয়েছে, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপেও নক দিতে পারেন। ঠিক আছে, এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে একটি 10,000 টাকার বিলের উপর এককালীন 40% কমতি এবং পরপর 36% ও 4% কমতির পার্থক্য কত টাকা? 0, 144, 256 নাকি 400? গত দিনের ভিডিওটাতেই কিন্তু এই অঙ্কটা ছিল, আমি আবারও রেখেছি কারণ এই অঙ্কটা বারবার আসছে কয়েকবার, মানে এই 2024 সালেই যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলোতে বেশ কয়েকবার এই অঙ্কটা এসেছে। আপনারা যারা পরবর্তী সময়ে এই অঙ্কগুলো এই ভিডিওটা দেখছেন তারাও একটু খেয়াল করবেন যে এই ধরনের অঙ্ক কিন্তু বেশি আসে চাকরির পরীক্ষায়। ঠিক আছে, তো দেখেন 10,000 টাকা হচ্ছে একটা বিলটা হচ্ছে 10,000। এই 10,000 টাকা বিলের উপর একবার 40% কমতি মানে ছাড়, আমরা ছাড় হিসাব করলাম 40%, তাহলে 40% মানে 40/100। আমি যদি 0,0,0,0 কেটে দেই তাহলে 100কে 40 দিয়ে যদি গুণ করি তাহলে 4,000 টাকা হয়। তার মানে আমি ছাড় পেলাম কত টাকা? ছাড় পেলাম আমি 4,000 টাকা ছাড়। ঠিক আছে, এটা গেল একটা ছাড়, আমি এটা বক্স করে রাখলাম। এবার আসেন পরের যে ছাড়টা রয়েছে, পরের ছাড়টা কত? পরের ছাড়টা হচ্ছে একটা 36 আর একটা 4, ওই 10,000 টাকার বিল। 10,000 টাকার বিলের উপর এবার আমি প্রথমে 36% ছাড় হিসাব করব। তাহলে 36% মানে 36/100, তাই না? 0,0,0,0 কেটে দিলাম, তাহলে 3600 টাকা হইল। তাহলে আমি প্রথমবার ছাড় পেলাম 3600। তাহলে 3600 টাকা ছাড় দিয়ে 10,000 থেকে যদি আমি 3600 বাদ দিই তাহলে কত থাকে বলেন তো দেখি? 6,400 টাকা থাকলো জিনিসটার দাম, আরও 6,400 টাকা। এরপর আবার আমি 4% ছাড় হিসাব করছি, তাহলে গুণন আবার 4% মানে 4/100, 0,0,0,0 কাটা 4 64 কত হয়? 4×4 = 6, হাতে কত? 1, 4×6 = 24 আর 1 25, 256। তাহলে একবার ছাড় পেলাম 3600 টাকা, একবার ছাড় পেলাম 256 টাকা, তার মানে 3800 কত হচ্ছে? 36 আর 2 3856 টাকা আমি ছাড় পেলাম। তাহলে প্রথমে ছাড় পেয়েছিলাম 4,000 টাকা, পরে ছাড় কত পেলাম? পরে ছাড় পেলাম আমি মাত্র 3856 টাকা। তার মানে আমার 144 টাকা কিন্তু নিট ক্ষতি হলো। ক্ষতি মানে কি? পার্থক্য থাকলো। অর্থাৎ আমার এই ছাড়টাই ভালো ছিল, আলাদা আলাদা ছাড়ের বদলে একবারের মোট ছাড় কিন্তু আমাদের জন্য অনেক সুবিধাজনক। তো মনে রাখবেন, দোকানদাররা কিন্তু আমাদের এইভাবে অনেক সময় ঠকায় যে আপনার কত আসছে ছাড়ে, পণ্যটার দাম এত টাকা, ওখান থেকে আমি আরও 2% বা আরও 3% ছাড় করে দিচ্ছি, দেন। আপনি খুশি হয়ে গেলেন, কিন্তু সেক্ষেত্রে কিছু টাকা কিন্তু আপনি লসে পড়ে যাবেন। আপনি ভাববেন যে আমি হয়তো প্রথমবার 10% ছাড় পাইছি, ওই 10% ছাড় দিয়ে জিনিসটার দাম 900 টাকা আসছে, দোকানদার বলে আচ্ছা ঠিক আছে আমি 900 টাকার উপর আরও আমি 3% বা 5% করে দিচ্ছি। তখন কিন্তু আপনার কয়েক টাকা হইলেও লস হবে। আপনি ভাববেন যে 15% ছাড় আমি পেয়েছি, কিন্তু আসলে না, আপনি তার চেয়ে কিছুটা কম পেয়েছেন। এই জন্য এই ধরনের অঙ্কগুলো আমরা চাকরির পরীক্ষায় করে থাকি, যেন আমাদের এই বিষয়গুলো পরবর্তী সময়ে চাকরিকালীন সময়ে কোথাও কোনো প্রবলেম না হয় বা আমরা যেন বুঝতে পারি। এই জন্য কিন্তু আপনাদের জাস্টিফাই করা হয় চাকরির পরীক্ষায় এই ধরনের অঙ্কগুলো দিয়ে। ওকে, তার মানে সঠিক উত্তর কত? সঠিক উত্তর হচ্ছে 144 টাকা। আমি বারবার বলছি, আপনারা কিন্তু খেয়াল করবেন যে কোথাও কোনো ভুল হচ্ছে কিনা। ঠিক আছে, এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন, এটা লগারিদমের একটা অঙ্ক। বলা হচ্ছে 32-এর 2 ভিত্তিক লগারিদম কত? লগের কিছু স্পেসিফিক ভিডিও রয়েছে, যদি খুব বেশি প্রবলেম হয় আপনাদের লগারিদমে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। তাহলে আমি তুলছি লগারিদম মানে লগ, 2 ভিত্তিক তার মানে ভিত্তি থাকে নিচে, দিয়ে দিলাম 32-এর লগারিদম তার মানে 32, এভাবে আমরা লিখে দিব। তো আমি একটা সূত্র বলে দেই, লগ এ বেজ এ তার মান কিন্তু 1, মনে রাখবেন এটা। তাহলে ইকুয়াল আমি কি করতে পারি? লগ বেজ হচ্ছে 2, 32 মানে হচ্ছে 2⁵। আপনারা 32-এর যদি লসাগু করেন তাহলে 16 × 2 = 32, 8 × 2 = 16, 4 × 2 = 8, 2 × 2 = 4, তাহলে কয়টা 2? 5টা 2। তার মানে বলেন তো দেখি, এই যে মানটা, এই মানটা মানে কত? 1, তার মানে আমাদের অ্যান্সার কত? 5। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে গ নম্বরটা রাইট। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এবারে স্ক্রিনে দেখেন 13 এবং 14 নম্বর অঙ্ক আমি পাশাপাশি রেখেছি। আমি কিন্তু এই দুটো অঙ্ক বিভিন্ন সময় চাকরির পরীক্ষায় বারবার করে দিয়েছি। আপনাদের এবারে আমি এই দুটো অঙ্ক প্র্যাকটিস দিচ্ছি, দেখি আপনারা করতে পারেন কিনা। আপনারা 13 নম্বর অঙ্কটা করবেন এবং 14 নম্বর অঙ্কটা করবেন, করে কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবেন যে এই অঙ্ক দুটোর অ্যান্সার কত হলো। অবশ্যই লিখবেন 13 এর অ্যান্সার এত, 14 এর অ্যান্সার এত, ঠিক আছে? এবং মুখস্থই হয়ে যাওয়ার কথা কিন্তু এই ধরনের অঙ্ক। আমি অঙ্কগুলো বারবার করাই এই কারণে যে চাকরির পরীক্ষায় আসলে যেন আপনাদের ভুল না হয়ে যায়। আপনারা যে 100, 200, 300 অঙ্ক আমার কাছে শিখবেন, তার মধ্যে যদি আসে তাহলে অনায়াসেই যেন আপনারা করে ফেলতে পারেন। এই জন্য আমি কিন্তু বারবার রিপিট করছি অঙ্কগুলোকে, ঠিক আছে? এবার আমরা 15 নম্বরে চলে যাচ্ছি। স্ক্রিনে দেখেন পাশাপাশি 15 এবং 16 নম্বর অঙ্ক রয়েছে।
16 নম্বর অঙ্কটা আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিব, আপনারা করবেন অবশ্যই। কত পার্সেন্ট বেড়েছে বা কত পার্সেন্ট কমেছে আপনারা অবশ্যই এই অঙ্কটা বের করবেন। আমি নিশ্চিত যে আপনারা এই ধরনের অঙ্ক বের করতে জানেন। আমি 15 নম্বর অঙ্কটা আপনাদের করে দিচ্ছি। দেখেন একটু 15 নম্বর অঙ্কটাতে কি বলা হচ্ছে একটু ভালো করে খেয়াল করেন। বলা হচ্ছে একটি বাড়ি 40 ফুট উঁচু, একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়িটির দেয়াল থেকে 9 ফুট দূরে রাখা আছে। উপরে মইটি বাড়িটির ছাদ ছুঁয়ে আছে। মইটি কত ফুট লম্বা? 48 ফুট, 41 ফুট, 44 ফুট নাকি 43 ফুট? তো আমরা যদি এই ধরনের অঙ্ক করি তাহলে দেখেন প্রথমে আমরা একটা মই অঙ্কন করব। তাহলে ধরেন আমি এখানে অঙ্কন করে দিচ্ছি। ধরেন এটা একটা এটা একটা মানে বাড়ির একটা দেয়াল। এই দেয়াল থেকে কয় ফুট দূরে রাখা আছে মইটা? 9 ফুট দূরে। ধরলাম আমি মইটা এইদিকে রাখা আছে, এটা হলো 9 ফুট দূরে রাখা আছে। মইটা কিন্তু এখানে আছে। তাহলে একটি বাড়ি 40 ফুট উঁচু, তাহলে ধরলাম এই বাড়িটা 40 ফুট উঁচু, তাহলে 40। এবার বলা হচ্ছে উপরে মইটি বাড়িটির ছাদ ছুঁয়েছে। তো যেহেতু মইটা এখানে আছে তার মানে ছাদ ছুঁয়েছে, মানে কি মইটা ছাদ ছুঁয়েছে। মইটি কত ফুট লম্বা? তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স এর মান বের করতে হবে। এখন যদি আমরা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করি তাহলে আমরা বলতে পারি যে অতিভুজের উপরে স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার। খেয়াল করেন লম্ব এখানে 40 আর ভূমি হচ্ছে 9। তাহলে আমি যদি এক্স এর মান বের করি তাহলে 4 4 1600 যোগ হচ্ছে 9 9 81, তাহলে 1681 হচ্ছে। তাহলে বলেন তো দেখি এক্স ইকুয়াল √1681 হবে কিনা? অবশ্যই হবে। তাহলে আমি 1681 লিখছি এখানে। তাহলে এখন 1681কে যদি আমি রুট করি তাহলে 4 4 16, কাটে নামালাম 81, তাহলে 4 2 8, এখানে নিলাম 1, এখানেও 1, 81 1 81, তার মানে উত্তর কত? উত্তর হচ্ছে 41। তার মানে সঠিক উত্তর 41। এই বর্গমূল যদি এবার করতে না জানেন তাহলে কিন্তু হবে না। আপনারা হয়তো বলতে পারেন যে বর্গমূল আবার কিভাবে হলো। যদি না জানেন তাহলে আমার ভিডিও আছে, ভিডিওগুলো অবশ্যই দেখবেন, বর্গমূলের স্পেসিফিক ভিডিও রয়েছে। ওকে, এবার আমরা 17 নম্বরে চলে যাচ্ছি। তো 16 নম্বরটা আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিলাম, এই 16 নম্বরটা আপনারা করবেন, কেননা এর আগে আমি অনেকবার করে দিয়েছি। কিন্তু স্ক্রিনে দেখেন 17, 18, 19 তিনটা অঙ্ক রয়েছে। বলা হচ্ছে কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর 80% গণিত, 70% বাংলায় পাশ করলো, উভয় বিষয়ে পাশ করলো 60%, উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো সেটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে আমরা কিভাবে করব কাজটা? আমরা যেটা করব সেটা হচ্ছে যে সূত্র প্রয়োগ করব। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে টোটাল ইকুয়াল, আমরা লিখব টোটাল ইকুয়াল অল সিঙ্গেল মাইনাস অল বোথ প্লাস হচ্ছে নান। টোটাল মানে যেহেতু পার্সেন্টেজের অঙ্ক, টোটাল মানে 100 ইকুয়াল অল সিঙ্গেল মানে আলাদা আলাদা পাস করেছে, তাহলে 80% প্লাস হচ্ছে 70% আলাদা আলাদা পাস, উভয় বিষয়ে পাস 60%, অল বোথের মান 60 প্লাস নান কি? নান মানে কতজন ফেল করেছে, এন। তার মানে আমরা যদি এন এর মান বের করি তাহলে এদিকে 100 ইকুয়াল 70 থেকে 60 বাদ দিলে 10, তাহলে 80 আর 10 90, তাহলে 90 প্লাস এন। আচ্ছা বলেন তো সুতরাং এন এর মান কত হচ্ছে? 100 থেকে 90 বাদ দিলে 10, তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে ঘ। এবার দেখেন 18 নম্বর অঙ্কটা, 8 11 17 29 53 ধারাটির পরবর্তী সংখ্যা কত? তাহলে আমরা একটু খেয়াল করব যে কত করে প্রতিপদে বৃদ্ধি পেয়েছে। 8 থেকে 11 9 10 11 3, 11 থেকে 17 6, 17 থেকে 29 12, 29 থেকে 53 24, তাহলে 53 থেকে কত বৃদ্ধি পাবে? 48 বৃদ্ধি পাবে। তাহলে 8 3 11 1 5 4 9 1 10, তার মানে কত হবে? 101 হচ্ছে সঠিক উত্তর। এবার দেখেন 19 নম্বর অঙ্কটাতে কি বলা হচ্ছে যে যদি 15টি বলদ 10 দিনে 12 বিঘা জমি চাষ করতে পারে তবে 9টি বলদ কত দিনে 18 বিঘা জমি চাষ করবে। ওকে, তো এই ধরনের অঙ্ক যদি আপনারা করতে চান তাহলে দেখেন একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে কি বের করতে বলেছে সেটা আগে আপনারা ফাইন্ড আউট করবেন। আচ্ছা বলেন তো দেখি এই অঙ্কটাতে কি বের করতে বলেছে? বলেছে কত দিনে 18 বিঘা জমি চাষ করবে, তাহলে দিন বের করতে বলেছে। তাহলে এখন আমি এটা একটু মুছে দেই, মুছে দিয়ে দেখেন আমি একটু বলি যে যেহেতু দিন বের করতে বলেছে আমরা কি করতে পারি বলেন তো দেখি। প্রথম লাইন লেখার সময় আমরা দিনটাকে ডান দিকে রাখবো। তাহলে আমরা লিখব 15টি বলদ 12 বিঘা জমি চাষ করতে পারে 10 দিনে। তাহলে আমরা কি লিখব? 15টি বলদ 12 বিঘা জমি চাষ করতে পারে কত দিনে? 10 দিনে। এটা লিখলাম। এবার আমি যদি বলি যে একটি বলদ, তাহলে বলেন তো একটি বলদ বলার সাথে সাথে এই 12 বিঘা জমি চাষ করবে, নিশ্চয়ই দিন বেশি লাগবে, তার মানে 10 গুণন 15 হয়ে গেল। ভালো করে একটু খেয়াল করেন যে 15টি বলদ 12 বিঘা জমি চাষ করে 10 দিনে, তাহলে বলদ যদি আমি 15টার জায়গায় একটা করি তাহলে দিন তো বেশি লাগবে, তার মানে বেশি মানে গুণ আর কম মানে ভাগ, যেহেতু বেশি লাগবে গুণ। এবার আসেন তাহলে 12 বিঘা জমি চাষ করতে পারে 10 দিনে, তাহলে 1 বিঘা জমি চাষ করবে কয় দিনে? তার মানে অবশ্যই সময় কম লাগবে, তাই না? সময় কম লাগা মানে ভাগ, এই 12 তাহলে ভাগ হয়ে যাবে এখানে। এইভাবে গুণ আর ভাগ হয় কিন্তু। এবার আসেন
তাহলে প্রথম লাইনটা আমরা করে ফেললাম এখানে প্রথম লাইন থেকে। এবার আসেন পরের লাইন। তাহলে এবার আমি এই লাইনটা কেটে দিলাম, এই লাইনটা আর আপনারা চিন্তা করবেন না, এবার পরের লাইনটা চিন্তা করবেন। এই একটা বলদ 1 বিঘা জমি চাষ করে এতদিনে। তাহলে একটা বলদের জায়গায় যদি আমি 9টা বলদ দেই তাহলে সময় কম লাগবে, তাহলে সময় কম লাগা মানে ভাগ হওয়া। এবার আমি 1 বিঘা জমির জায়গায় যদি আমি 18 বিঘা জমি দেই তাহলে 18 বিঘা জমিতে সময় বেশি লাগবে, তাহলে বেশি মানে গুণ হওয়া, তার মানে বেশি মানে উপরে চলে যায়, কম মানে নিচে চলে আসে, তাই না? তাহলে 18 হয়ে গেল। তাহলে আমি কাটাকাটি করব, 9 দুগুণ 18, 2 দিয়ে কাটলাম 6 দুগুণ 12, 6কে কাটলাম 3 দুগুণ 6, তাহলে 2 5 দুগুণ 10, আর 3 দিয়ে কাটলাম 15কে, 3 5 15। ঠিক আছে, তাহলে 5 5 কত? 25। তার মানে আমাদের সঠিক উত্তর কত? 25। তার মানে দেখেন তো 25 দিন আছে কিনা, নিশ্চিতভাবেই খ নম্বরে 25 দিন আছে। এবং আমি বারবার একটু বলি যে প্রসেসটা আপনারা মনে রাখবেন। অঙ্ক করতে আসলে ভুল হতেই পারে, আমারও ভুল যে হবে না তা না, আমারও ভুল হতে পারে, কিন্তু আপনারা প্রসেসটা বোঝেন কিনা। এবং ঐকিক নিয়মের স্পেসিফিক 2টা ভিডিও রয়েছে আমার এই চ্যানেলে, আপনারা আই বাটন থেকে দেখে নিতে পারেন ভিডিওটা। ঠিক আছে, এখানে আমি ডিটেলস দিয়ে দিচ্ছি ঐকিক নিয়মের, আপনারা চাইলে ভিডিওটা যদি দেখেন ঐকিক নিয়মের আর কোনো প্রবলেম আপনাদের থাকার কথা না এই সম্পর্কিত। ওকে, এবার আমরা সর্বশেষ অঙ্কটাতে চলে যাচ্ছি। 20 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে যে বার্ষিক শতকরা 6 টাকা হার সুদে কত সময়ে 450 টাকা, সুদে আসলে 558 টাকা হবে। তাহলে কি বলা হচ্ছে, কি বের করতে বলেছে আমাদের, একটু মনোযোগ দেন। কি বের করতে বলেছে আমাদের? কিন্তু বের করতে বলেছে যে কত সময়ে, তাহলে সময় মানে কার মান? এন এর মান। তাহলে আমরা যদি বলি এখানে যে কি কি দেওয়া আছে, তাহলে বার্ষিক শতকরা 6 টাকা হার, তার মানে আর এর মান হচ্ছে 6%, যেহেতু 6 টাকা হার। কত সময়? 450 টাকা, তাহলে 450 টাকা পি এর মান, এটা হলো আসল। কত সময়, তার মানে এন ইকুয়াল টু হোয়াট, এটা বের করতে বলেছে। সুদে আসলে 558 টাকা হবে। আচ্ছা বলেন তো দেখি, আমরা তো সুদ বের যদি করতে চাই তাহলে 558 থেকে 450 যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে সুদ বের হয়ে যাবে। তাহলে 558 থেকে আমি 450 বাদ দিয়ে দিচ্ছি, তাহলে থাকলো 801, 108 টাকা, তাহলে 108 হয়ে গেল। তাহলে সুতরাং এবার আমরা সূত্র প্রয়োগ করব, আই ইকুয়াল টু পি আর এন। এখন যদি আমরা মান বসাই, বলেন তো আই এর মান 108 বা ইকুয়াল পি এর মান কত? 450 গুণন আর এর মান কত? 6 ভাগ 100, যেহেতু 6%, আর এন এর মান কত? এন এর মান বের করতে হবে। তাহলে 0 0 কেটে দিলাম, যদি কাটি 5 দুগুণ 10, তাহলে 2 3 দুগুণ 6, 5 দিয়ে যদি এটাকে কাটি 5 9 45, তাহলে বা বলেন তো দেখি 3 নং 27 এন, তার মানে 27 এন ইকুয়াল টু 108 হবে কিনা। তাহলে 27কে যদি আমি গুণ করি 4 দিয়ে, তাহলে 4 7 28, 8 হাতে কত? হাতে 2, 4 দুগুণ 8 আর 2 10, তাহলে 108 হচ্ছে। তার মানে সুতরাং এন ইকুয়াল টু 108কে 27 দিয়ে ভাগ করলে আমরা দেখতেই পাচ্ছি 4 হবে, তাই না? তার মানে আমাদের কয় বছর সময় লাগবে? 4 বছর। তো এই হচ্ছে আমাদের 20টা অঙ্ক। কয়েকটা অঙ্ক আমি আপনাদের করতে দিয়েছি, সেই অঙ্কগুলো অবশ্যই আপনারা করবেন এবং ভিডিওগুলো আপনারা সিরিয়াল অনুযায়ী দেখতে থাকেন। ওকে, আমি আশা করি ম্যাথমেটিক্সে আপনারা মোটামুটি একটা ভালো অবস্থানে চলে যেতে পারবেন। তো আরও একবার রিকোয়েস্ট করছি যে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটা যেহেতু নতুন, চ্যানেলটা গ্রোতে আপনারা একটু হেল্প করবেন আমাকে। আর অবশ্যই যদি আপনারা পেইড ব্যাচে ভর্তি হতে চান তাহলে অবশ্যই আপনারা যে নম্বরটা আমি দিয়েছি, আমি আবারও দিয়ে দিচ্ছি, 01642702760, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।